আসসালামু আলাইকুম। আজ 15 আগস্ট 2025 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজাকার ট্যাগ দেওয়া কবিকে হঠাৎ ত্রাণকর্তা মানছে আওয়ামী সুশীলরা। জেলখানায় সাইদিকে অবিশ্বাস্য নির্যাতনের তথ্য দিলেন ডাক্তার শফিক। নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান নরওয়ের। এবার বিস্তারিত। রাজাকার ট্যাগ দেওয়া সেই কবিকেই এখন ত্রাণকর্তা হিসেবে মান্য করছে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ অপরাধীরা নিরাপদে দেশ ছেড়ে পালালেও সাংবাদিকতা, সুশীল সমাজের অ্যাক্টিভিস্ট সহ নানা মুখোশের আড়ালে এখন দেশে রয়ে গেছেন ফ্যাসিবাদের অনেক দোসর। এবারের 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার একে একে তাদের মুখোশ খুলে পড়ছে। তারা ফেসবুকে লিখছেন তাদের নেতার নামে স্তুতি বাক্য। এক্ষেত্রে তারা আশ্রয় নিয়েছেন বাংলা ভাষার কিংবদন্তি কবি আল মাহমুদকে। মুজিবের 7 মার্চের ভাষণ নিয়ে লেখা আল মাহমুদের একটি কবিতাকে তারা স্ট্যাটাসের অংশ বানিয়েছেন। কবিতাটির অংশবিশেষ এরকম: সে যখন বলল ভাই সব, অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। সে যখন ডাকলো ভাইয়েরা আমার, ভেঙে যাওয়া পাখির ডাক নেমে এলো পৃথিবীর ডাঙায়। অথচ গত 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কবি আল মাহমুদকে রাজাকার ও জামাতি হিসেবে ট্যাগ দিয়ে নির্যাতন চালায় আওয়ামী লীগ। এমনকি এই কবির মৃত্যুর পর তার লাশ শহীদ মিনারে নিয়ে যাবার উদ্যোগ নেওয়া হলে বাধা দেয় আওয়ামী সুশীলরা। অথচ এখন পরিবর্তিত সময়ে আল মাহমুদের কবিতা আবির্ভূত হয়েছে তাদের ত্রাণকর্তা হিসেবে। এ বিষয়ে সাংবাদিক মোহাম্মদ আসাদুল্লাহ লিখেছেন, কবি আল মাহমুদ যেদিন মারা গেলেন সারা দেশে থমথমে অবস্থা। তার লাশটা শহীদ মিনারে নিতে দিল না শাহবাগ লীগ। বাইতুল মোকাররমে হলো শোকসভা। হাতে গোনা যাবে এমন কয়টা মানুষ। মিডিয়া কর্মীরা ভয়ে ভয়ে রিপোর্ট করল। ভুলেও যদি আল মাহমুদের প্রতি শ্রদ্ধা কিংবা অনুরাগ প্রকাশ পেয়ে যায়, শাহবাগ লীগ আস্ত ছাড়বে না। কবিকে লাঞ্ছিত করে কি বড় বড় লেখা পোস্ট করতে থাকলো তারা। হরদম চলল ট্রল। আজ সেই শাহবাগীদের আইডিতে আল মাহমুদের কবিতার লাইন: আহা মাহমুদ ভাই, আপনি যদি দেখতেন শাহবাগীরা আপনাকে তাদের নয়া বাপ বানিয়ে ফেলেছে, কিভাবে হাসতেন। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ধর্মীয় আলোচক ও ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করেছেন। তিনি বলেন, 2023 সালের 14 আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে সাইদির মৃত্যু হয়। এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি। বিবৃতিতে জামাত ইসলামীর আমির বলেন, 2023 সালের 14 আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি ইন্তেকাল করেন। তাকে কাশিমপুর কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নেননি। এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে চিকিৎসায় অবহেলার নানা তথ্য প্রকাশিত হয়েছে। এ অবস্থায় তার স্ত্রী ও সন্তানদের সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয়নি। এমন এক পরিস্থিতিতে হাসপাতালেই তার মৃত্যু হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, মৃত্যুর পর ঢাকায় তার জানাজা আদায় করতে দেওয়া হয়নি। লাখো তৌহিদি জনতা জানাজা আদায়ের জন্য রাজপথে নেমে এলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে অনেককে আহত করে। পরে তার মরদেহ পিরোজপুরে গ্রামের বাড়িতে নিয়ে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়। সেখানে লাখো মানুষ উপস্থিত হয়ে অশ্রুসিক্ত নয়নে তার জন্য দোয়া করেন। বিবৃতিতে জামায়াত আমির আরও বলেন, আল্লামা সাইদি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি তার জীবন ও কর্ম দিয়ে যে আদর্শ রেখে গেছেন তা আমাদের পথ দেখায়। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে তিনি দেশ বিদেশে কোরআনের তাফসির করেছেন। তার অসংখ্য বক্তব্য ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে রয়েছে, যা মানুষকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করছে। তিনি জাতীয় সংসদের সদস্য ও বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান এবং সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার রচিত ইসলামী সাহিত্য, তাফসির ও সিরাত গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথ দেখাবে। তিনি যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, সেখান থেকে ইসলামের দায়ী ও মুফাসসির তৈরি হয়ে তার অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যাবেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি আল্লামা সাইদির ইলম, দাওয়াত ও ত্যাগময় জীবনকে। তিনি ছিলেন সত্য ও ন্যায়ের এক নির্ভীক কণ্ঠস্বর, যিনি আজীবন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন। তিনি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করেছেন, কিন্তু তার কর্ম ও আদর্শ আজও আমাদের মাঝে জীবিত রয়েছে। তার দেখানো পথ অনুসরণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদার ভিত্তিতে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র গঠনে আমরা এগিয়ে যাব।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বেশিরভাগ গণমাধ্যম কখনো বিশেষ কোনো রাজনৈতিক দলের মুখপাত্র, কখনো কর্পোরেট স্বার্থ রক্ষাকারী, আবার কখনো কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর হয়ে সংবাদ প্রচার করছে। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ফলে প্রকৃত সংবাদ হারিয়ে যাচ্ছে। চটকদার ক্লিকবেট শিরোনাম ও চরিত্র হননের খবরের সয়লাভ দেখা যাচ্ছে। রাজনীতিতে আসা তরুণ নারী নেত্রীদের চরিত্র হনন যেন নিত্যদিনের ঘটনা। নারীদের রাজনৈতিক পদচারণা সংকুচিত করতে একটি পক্ষ ক্রমাগত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ লেখেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্র যথাযথভাবে পরিচালিত হওয়ার জন্য এই স্তম্ভকে সর্বোচ্চ দায়িত্ব ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হয়, এটাই জনগণের প্রত্যাশা। কিন্তু আমাদের দেশের গণমাধ্যম সেই দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করছে তা এখন প্রশ্নবিদ্ধ। তিনি আরও লেখেন, সংবাদ পরিবেশনে সততা ও দায়বদ্ধতার পরিবর্তে এখন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে চটকদার শিরোনাম, বিভ্রান্তিকর উপস্থাপন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ড নির্ভর কন্টেন্টের প্রভাব। হাসনাত লেখেন, ডিজিএফআইয়ের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচার, গোপন ফুটেজ ব্যবহার করে চরিত্র হননের চেষ্টা কিংবা ব্যক্তিগত ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপনের মতো হীন কাজ হচ্ছে। রাজনৈতিক বক্তব্যের 5 মিনিটের গঠনমূলক দিক বাদ দিয়ে একটি বাক্য বা শব্দকে হাইলাইট করে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে। এটি একদিকে রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তোলে এবং রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিনষ্ট করে। তিনি লেখেন, অনেক সময় দেখা যায় ক্ষমতাসীন গোষ্ঠীর প্রতি এক ধরনের অন্ধ আনুগত্য ও প্রশংসা প্রদর্শনের প্রবণতা গণমাধ্যমে দেখা যায়, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এনসিপির এই নেতা লেখেন, অনেক পরিশ্রমী সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে বোঝা যায় এর পেছনে রয়েছে গভীর কাঠামোগত সংকট। দেশে টেলিভিশনের জন্য আলাদা কোনো আইন না থাকায় সরকার চাইলে যে কোনো সময় চ্যানেল বন্ধ করে দিতে পারে। অনলাইন ও টিভি মাধ্যমে কোনো নির্ধারিত বেতন কাঠামো নেই। ঢাকায় অনেক সাংবাদিক মাসে মাত্র 8 থেকে 10,000 টাকা পান, আর মফস্বলের অধিকাংশ সাংবাদিক কোনো বেতনই পান না, বরং অনেক সময় আইডি কার্ড পাওয়ার জন্য উল্টো টাকা দিতে হয়। তিনি আরও লেখেন, স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ। বিশেষ করে ডিজিএফআইয়ের প্রভাব স্পষ্ট। তাদের নির্দেশ না মানলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়। মালিকদের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি হয়। নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়। তাই মালিকরা ক্ষমতার কাছাকাছি থাকতে বাধ্য হন, আর সাংবাদিকদের দিয়ে সরাসরি রাজনৈতিক দালালি করানো হয়। এর সঙ্গে রয়েছে কর্পোরেট নেক্সাস। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মিডিয়া সন্ত্রাস অনেককেই আত্মসমর্পণে বাধ্য করে। যে গণমাধ্যম জনগণের আস্থা হারায় তার পতন শুধু সময়ের ব্যাপার মাত্র। এই আস্থা ফিরিয়ে আনতে হলে গণমাধ্যমকে রাজনৈতিক ও কর্পোরেট প্রভাব মুক্ত হতে হবে, ওয়েজ বোর্ড কার্যকর করতে হবে, বেতন বকেয়া নিয়মিত প্রদান নিশ্চিত করতে হবে এবং সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারের দায়িত্ব হলো সাংবাদিকদের জন্য একটি ভয় ভীতিমুক্ত কর্মপরিবেশ তৈরি করা, তাদের উপর হামলার বিচার করা এবং মালিকদের স্বেচ্ছাচারিতা রোধে কঠোরভাবে আইন প্রয়োগ করা। হাসনাত লেখেন, আরও উদ্বেগের বিষয় হলো যারা এই কাঠামোগত সমস্যাগুলো তুলে ধরছেন বা সমালোচনা করছেন তাদের দ্রুত মিডিয়া বিদ্বেষী বা ষড়যন্ত্রকারী তকমা দেওয়া হচ্ছে। এই প্রবণতা গণমাধ্যমের সমালোচনাকে দমন করার একটি কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হককে উলঙ্গ করে এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আক্তার হোসেন। বুধবার দুপুরে মহেশখালী পৌরসভার দিঘির পাড়ে আয়োজিত উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শফিউল আলম শফিক স্মরণ সভায় তিনি বলেন, ওসি সাহেব আপনার দোকান বন্ধ করেন, ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠন বিরোধী কার্যকলাপ ও সরকারি কর্মচারীকে হুমকি দেওয়ার অভিযোগে আক্তার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি। বুধবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সব পদ স্থগিত থাকবে। নিজের বক্তব্যে আক্তার হোসেন দাবি করেন, থানার ওসির চেম্বার এখন দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয় এবং বেশি টাকা দিলে অপরপক্ষের মামলা গ্রহণ করা হয়। তার অভিযোগ, ওসি স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল ও প্রভাবশালী মহলের সঙ্গে মিলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। সভায় উপস্থিত বিএনপির নেতাকর্মীরাও ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, গত 20 মে মহেশখালী থানায় যোগ দেন ওসি মঞ্জুরুল হক। বিএনপি নেতার বক্তব্য সম্পর্কে ওসি সাংবাদিকদের বলেন, বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়। মামলা বাণিজ্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সখ্যের বিষয়টি কাল্পনিক দাবি করে ওসি বলেন, এসব সত্য নয়। কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরি বলেন, বিএনপির কোনো নেতা অশালীন বক্তব্য দিয়ে পার পাওয়ার সুযোগ নেই।
এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজ আমি এমন একটা কৌশলের কথা আপনাদেরকে বলবো যে কৌশলের কারণে আপনি অনেকের মন জয় করতে পারবেন। একটা মাত্র কৌশল, সেটা হচ্ছে শুদ্ধ সুন্দর ভাষায় আপনি আপনার কথাগুলো বলতে শিখুন। আপনি যদি শুদ্ধ উচ্চারণে সুন্দর শব্দচয়ন এবং বাক্য প্রয়োগে কথা তৈরি করতে পারেন, তাহলে মুগ্ধ হয়ে মানুষ আপনার কথার প্রেমে পড়বে। আপনি আপনার কথা দিয়ে যে কোনো বিষয়ে মানুষকে তার হৃদয়কে জয় করতে পারবেন। সুতরাং আসুন আজ থেকে নেমে পড়ি, সুন্দরভাবে শব্দ চয়ন করে সুন্দর উচ্চারণে আমরা কথা বলবো, নিজের অনুভূতি ব্যক্ত করব, প্রয়োজনীয় শব্দ প্রয়োগ করে অন্যকে আকৃষ্ট করব। এই শব্দ দিয়েই পৃথিবীকে জয় করা যায়। কথা হচ্ছে পৃথিবীকে জয় করার অন্যতম একটা বড় মাধ্যম। এই পৃথিবীতে যত কিছু বিক্রি হয় তার মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় কথা। সুতরাং আসুন কথাকে সুন্দর শুদ্ধ করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। মুসলিম দেশগুলোর পাশাপাশি পশ্চিমা দেশগুলো এখন ইসরায়েলের এমন বর্বরতার অবসান চাচ্ছে। এরই ধারাবাহিকতায় দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে। নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ত্রাভিচ জানিয়েছেন তার দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার করা হবে। তিনি জানান, আইসিসির অন্যতম সদস্য হিসেবে ওই আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে নরওয়ের। এতে আন্তর্জাতিক আইনের প্রতি অসলোর অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। এই অবস্থান আইসিসির ম্যান্ডেটের প্রতি ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়টির প্রতি নরওয়ের পুরো সমর্থন রয়েছে। আইসিসির রায় প্রকাশের পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ এইডে মন্তব্য করেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2024 সালের মে মাসে নেতানিয়াহু, ইয়োভ গ্যালান্ট ও হামাসের 3 নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন আইসিসি প্রধান কৌশলী করিম খান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত 21 নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি। ফিলিস্তিনের কয়েকজন নারী শিক্ষার্থীর ভিসা বাতিলের জন্য দেশটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করা হয়েছিল বলে জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। রামাদান জানান, ইসরায়েল ও মিত্র দেশগুলোর অর্থায়নে পরিচালিত কোনো বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের কোনো শিক্ষার্থী আর পড়াশোনা করবে না। ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, অনেক বিশ্ববিদ্যালয় ইসরায়েল ও আমেরিকার টাকায় চলে। এসব প্রতিষ্ঠানের প্রতিটি ক্ষেত্রেই ইসরায়েলের সম্পৃক্ততা আছে। তাই আমরা বাংলাদেশ সরকারকে জানিয়েছি, ফিলিস্তিনের মেয়েরা এসব প্রতিষ্ঠানে আর পড়বে না। আমাদের মেয়েরা বিক্রির জন্য নয়। এ সময় তিনি জানান, ফিলিস্তিনের অনুরোধেই অন্তর্বর্তী সরকার দেশটির নারী শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে। ইউসুফ রামাদান বলেন, যারা নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে তাদের ও তাদের মিত্রদের আমরা বিশ্বাস করতে পারি না। যদি বাংলাদেশে আমাদের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয়, তাহলে তা এমন প্রতিষ্ঠানে হতে হবে যেখানে ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই। রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নকশা ইসরায়েলি নাগরিকের করা, তাই সেখানে ফিলিস্তিনের মেয়েরা পড়াশোনা করবে না। আগের সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এই ভর্তি প্রকল্প নিয়েছিলেন, তবে ফিলিস্তিনের অনুরোধে বর্তমান সরকার সেখান থেকে সরে এসে পাশে দাঁড়িয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।